ইমনের সাথে গন্ডগোল এবং ওই ভদ্রলোক নাকি ওই সোনারগাঁতেই বলছিলেন যে, "তোমারা ইয়ে খতম হো গিয়া।" তো মানে জীবন শেষ তোমাকে শেষ করে দিব। শত সহস্র হাজার, হাজার লোক আমার বাড়িতে ঢুকে গেল। বাড়ির চতুর্দিক ঘেরাও। কাউকেই দেখতে দেওয়া হয়নি। লাশের মুখ খুলতেও দেওয়া হয়নি বাক্স। কিছু মানুষ কন্ট্রোল করেছে। নতুন ঘটনা আজকে বলব। এটা কাউকে বলা হয় না। হলি ফ্যামিলিতে ৮-১০ টা ছেলে, ৮-১০ টা মানুষ, ছেলে না এরা। তো গেছে। গিয়ে জিজ্ঞেস করছে যে, "এখানে কি কোন লাশ আসছে?" একটা লাশ আসবে এখন। যেখানে আগের দিন বলে মরারও সময় নাই। আর পরের দিন আত্মহত্যা করে না? আমার ছেলের হত্যাকারীরা কি এভাবেই বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে? আমার ছেলের হত্যাকারীদের কি কোনো বিচার পাবো না? এই দেশে কি সুষ্ঠু কোনো বিচার হবে না? এরকম ঘটনা কি আমরা খালি দেখেই যাব? লাইভে এসে এবার সালমান শাহর মার আহাজারি। নিজের ছেলেকে দীর্ঘদিন ধরে হারিয়ে ফেলেছে। নিজের ছেলের খুনিদেরকে শাস্তি দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে। আদৌ কি সালমান শাহর হত্যাকারীরা এভাবেই ঘুরে বেড়াবে, নাকি তাদের সুষ্ঠু একটা বিচার হবে? সম্মানিত দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আপনাদেরকে সালমান শাহর মায়ের কিছু কাহিনী শোনাচ্ছি। সালমান শাহর মা লাইভে এসে কেঁদে কেঁদে যে তথ্য দিয়েছে তার ছেলে এবং তার ছেলের মৃত্যুকে নিয়ে, আহ, এই ভিডিওটা দেখে আপনার চোখে পানি চলে আসবে। সম্মানিত দর্শক, তিনি কেঁদে কেঁদে যে কথাগুলা বলেছে, সেই কথাগুলা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত সালমান শাহর মায়ের কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা এই সালমান শাহর হত্যাকারীদের বিচার দেখতে চাই। এই বাংলার জমিনে কি অপরাধীরা এভাবেই বুক ফুলিয়ে ঘুরবে? প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না। এবার আপনাদের মাঝে সালমান শাহর মায়ের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনাচ্ছি। রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানাবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। সালাম আলাইকুম। ধন্যবাদ এবং অভিনন্দন আপনাদের সবাইকে। সালমান শাহ ঢাকা চলচ্চিত্রে অনেকটা ধূমকেতুর মতো এসেছিলেন। মাত্র ৩.৫ থেকে ৪ বছরের অভিনয় জীবনে বদলে দিয়েছিলেন বাংলার বাণিজ্যিক সিনেমার চেহারা, দর্শকদের রুচি। হয়ে উঠেছিলেন একজন স্বপ্নের নায়ক। তার স্টাইল, ফ্যাশন, অভিনয় দক্ষতা, বাচনভঙ্গি ব্যক্তিত্বে মাতিয়ে রেখেছিলেন বাংলার কোটি, কোটি সিনেমা প্রেমীদের। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যুর যে খবরটি, সেটি পুরো বাংলাকেই হতভম্ব করে দিয়েছিল। আজও সেই মৃত্যুর জট খোলেনি। বেশ কয়েকটি সংস্থার প্রতিবেদনে আত্মহত্যার ব্যাপারটি উঠে আসলেও সম্প্রতি আদালত হত্যা মামলার হিসাবে সেটিকে বিবেচনা করে নির্দেশ দিয়েছেন নতুন করে তদন্ত করার। সেসব নিয়ে আমরা আলোচনা করব। যেমনটি বলছিলাম, আজকে আলোচনা আমাদের সঙ্গে আছেন সালমান শাহর মা নীলা আন্টি, নীলা চৌধুরী। আপনাকে আ জানতে চাইবো, আপনার কাছে জিজ্ঞেস করতেও আসলে কেমন যেন লাগছে। তারপর জিজ্ঞেস করছি, আন্টি কেমন আছেন? নতুন করে এই মামলাটি যেই পর্যায়ে এসে পৌঁছেছে, এখন নতুন একটা আদেশ হয়েছে। এটি হত্যা মামলা হিসাবে তদন্ত হচ্ছে। সব মিলিয়ে এখন মানসিক অবস্থাটা নিশ্চিতভাবেই আগের থেকে একটু ভালো হয়তো। যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ ছেলের হত্যার জন্য যে বিচার, সেটা চেয়ে আসছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরছেন। এটার উত্তর বোধহয় আমার জায়গায় কেউ দাঁড়ালে দিতে পারবে না কিছু। অনুভূতি বা কেমন আছি, আসলে আমি জানি না কেমন আছি। আমি কিছুই বুঝতে পারছি না। আমি কাজ করে যাচ্ছি। আমার যা বলার বলে যাচ্ছি। কি বলবো এখন ২০ তারিখ ২০শে অক্টোবর থেকে জানলাম, খবর আসলো যে হ্যাঁ, আমার ছেলে নিহত হয়েছে। ওকে খুন করে ফেলা হয়েছে। একজন মা যখন জানতে পারে, নিশ্চিত হয় খুন করা হয়েছে। এর আগে আমি মৃত্যুর খবর তো পাইনি। আমি তো এদিক ওদিক লাশ নিয়ে ছুটেছি, মামলা নিয়ে ছুটেছি, ওকে নিয়ে ছুটেছি, পোস্টমর্টম নিয়ে ছুটেছি, মানুষের কথা টুপের মুখে আমি ছুটেছি। বিভিন্ন রকম। আমার বাসায় সেই 96 থেকে আমার পরিবারে ঈদ নাই, আনন্দ নাই, কোনো ফুর্তি নাই, গল্পগুজব নাই। যন্ত্রচালিত মানুষের মতো চলছি। মনে করেন একটা বাগানে কতগুলো গাছ আছে, এক বাগানের মালি গাছ লাগিয়েছে একটা গাছ। সুন্দর অনেকগুলো ফুল আছে। সবগুলো ফুল নষ্ট হয়ে গেছে আমার একটা ফুলের জন্য। বুঝতে পারছি আন্টি। আপনার আসলে দীর্ঘদিন যাবৎ দেখেছি আপনার যে সংগ্রাম, সেটি আসলে বাংলাদেশের সকল মানুষ দেখেছে। সালমান ভক্তরা নিশ্চিতভাবে দেখেছেন। আপনি যেভাবে ছেলেকে হত্যা করা হয়েছে, সেই বিচার প্রক্রিয়াটা যেন সুষ্ঠু হয়, সেটার জন্য যেভাবে আপনি লড়েছেন বা লড়ে যাচ্ছেন। এতদিন পরে এসে এটিকে আসলে হত্যা মামলা হিসেবে বিবেচনা করা হলো এবং সেটা রুজু করা হলো আদালতে, এবং এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? এবং আমি প্রশ্ন করব যে এ এই স্টেজে এসে দাঁড়িয়ে আপনি ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কতটুকু আত্মবিশ্বাসী? ন্যায় বিচার পাবো আমার আত্মবিশ্বাস 96 থেকেই ছিল। কারণ আমি আল্লাহতে বিশ্বাসী। আল্লাহ ছেড়ে দেন না। আজ হোক কাল হোক হবে। এবং এই যে ২৯ বছর তারা হত্যাটাকে আত্মহত্যা বলে প্রতিষ্ঠিত করার জন্য টাইম নিয়েছে, চাপ দিয়ে।
প্রভাব খাটিয়ে আসামিদেরকে বাঁচাবার জন্য ওরা ভেবেছে আমি মরে যেতে পারি, 29 বছর আমি বেঁচে থাকবো, এটা তো আমি 29 মিনিটও আমি জানি না। তো সেইভাবে তারা ভেবেছিল আলামত নষ্ট হয়ে তো গেছেই, যাবে, আর এসবের খুনের মধ্যে আলামত লাগে না, যেগুলো আছে ওগুলো যথেষ্ট। এবং বর্তমান যুগে যে ভাবে চলছে সেখানে অনেক কিছু বের করে ফেলা যায়, যেমন 96 এর অনেক কিছু এখন বের করা যাচ্ছে। আজকালকার বাচ্চাগুলি এরাই তুখোর, এরা বের করে দিবে। এই প্রজন্ম জি জেনারেশন এরা করবে। আমার 4 আগস্ট আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমারও একটা কিছু হবে, এটা একটা কিছু হবে, কারণ কতদিন চাপিয়ে রাখবে, আইন আদালত সব বিক্রি হয়ে গিয়েছিল। আমি বড় বড় চিফ জাস্টিসের কাছে গেছি ফাইল দিতে, কিন্তু ফাইল দিতে গিয়ে আমি যে দৃশ্যগুলো দেখেছি এগুলো অভাবনীয়, এগুলো বলাও যাবে না। তো এখন যেটা রায় হয়েছে এটাই ঠিক, কারণ প্রথমেই তো হত্যা মামলা হওয়ার কথা ছিল। তারা জবরদখল করে, আমার হাজবেন্ড কিন্তু মামলা করেন নাই, পুলিশ করিয়েছে, পুলিশ নাম দিয়েছে। আমার আসামিরা বলে আমি নাম দিয়েছি, আমি তো কোনো নাম দেই নাই। একটা ছেলে মারা গেছে, তার মা কি সুস্থ থাকে তখন? আমি কিছুই জানি না, মারা যাওয়ার আগেও জানি না, পরেও জানি না। ওরা মারা গেছে খবরটা তো আমাদের দেয়নি। খবর দিয়েছে যে দেখতে হবে ইমন অসুস্থ, কি হয়েছে জানি, যেতে গেলাম, গিয়ে দেখলাম সে অসুস্থ, অজ্ঞান অবস্থায় পড়া, হসপিটাল নিয়ে গেলাম, একটা থেকে আরেকটায় নিয়ে গেলাম, তারপরে ওরা টেনে নিয়ে ওরাই বললো মারা গেছে, ওরাই করে দিল পোস্টমর্টম। ও করলো কি করলো না, ওরা বললো করলো। এইভাবে টানা হেঁচড়া করে বাক্স করে তুললো, তুলে মাইক্রোবাস তারাই জোগাড় করলো, আমাদের কিছু করতে হয় না। এগুলো তো যার সন্তান সে করে, কিন্তু ওরা মাইক্রোবাস আনলো, ওরা উঠাইলো, আমরা আমরা গাড়িতে উঠলাম, আমাদের গাড়িতে ওদের পিছিয়ে পিছিয়ে গেলাম, ওরা উইদাউট পারমিশন এফডিসিতে নিয়ে গেল, গোসলের আয়োজন করলো, গোসল করালো, কাফন পরাইয়া বন্ধ করে দিল, ব্লক করে দিল যাতে শরীরটা না দেখা যায়। বাসায় নিয়ে আসলো, এসে এখানে কাউকে দেখতে দিচ্ছে না, তড়িঘড়ি খালি সিলেট চলেন, কোথায় দাফন করবেন সেখানে চলেন, পচে যাবে, নানান রকমের। এরা কারা এবং কেন করলো? আমার কি কোনো ঘর বাড়ি ছিল না? আমার কি মতামতের প্রয়োজন ছিল না? আমার ছেলেকে কি আমার ঘরে গোসল করানো যেত না? এত বড় এত সুন্দর একটা পরিবার, আমি তো ফকির ছিলাম না যে আমার ছেলের গোসলটা আমার বাড়িতে হবে না, কিন্তু তারা করতে দেয় নাই। শত সহস্র হাজার হাজার লোক আমার বাড়িতে ঢুকে গেল, বাড়ির চতুর্দিক ঘেরাও, কাউকেই দেখতে দেওয়া হয়নি, লাশের মুখ খুলতেও দেওয়া হয়নি বাক্স। কিছু মানুষ কন্ট্রোল করেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে আমি একটা কথা বলবো, নতুন ঘটনা আজকে বলবো, এটা কাউকে বলা হয় নাই, আমি আস্তে আস্তে আমার দেশের মানুষ আমাকে খবর দিচ্ছে, আমি পাচ্ছি। আমার প্রশ্ন ছিল হলি ফিল্মিতে যখন নিয়ে গেলাম আমার ছেলেকে, তারা বললো কেন ডাক্তার উঠে আসলো না, জোর করে আনলাম, তারপর উনি বললেন যে আপনার রুগীকে আপনি এখানে দেখতে পারবেন না, আপনি মেডিকেলে নিয়ে যান। উনি না টাচ করেই কেমনে দেখলো যে মেডিকেলের উপযুক্ত? মেডিকেলে তো লাশই যায়। আমি 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 একটু থামাতে চাই। এটা কখনকার ঘটনা? কোন সময়কার? যখন আপনি হলি ফ্যামিলিতে গেলেন দেখতে প্রথম দিন নিয়ে 6 গেলেন? তারিখ, 6 তারিখ প্রথম 12টার সময়, 12:30টার সময়, ৬ সেপ্টেম্বর 12:30 সময়। ওকে। সেপ্টেম্বর। আচ্ছা যাই হোক, ওখানে কিন্তু ওখানকার যে খবর আছে আমার কাছে, এটা তদন্ত করেন। সকালে 8টার দিকে মনে হয় হলি ফ্যামিলিতে 8-10টা ছেলে, 8-10টা মানুষ, ছেলে না এরা, তো গেছে, গিয়ে জিজ্ঞেস করছে যে এখানে কি কোনো লাশ আসছে? একটা লাশ আসবে এখন। তো ওনারা বলছে না তো, কোনো লাশ আসে নাই। তারপরে মনে হলো ওরা বোধহয় পাহারায় ছিল বা কিছু একটা, ওরা যা করার করে গেছে, ওখানে এসেছিল। এটা কিন্তু আমি অনুমানই বলেছিলাম আগে, আর এখন আমি জেনে বলছি যে ওরা কারা। তারপরে আমি যখন লাশ নিয়ে গেলাম, আমার লাশ তো জানি না, আমার ছেলে অসুস্থ, আমি বলছি ডাক্তারকে যে আমার ছেলে অসুস্থ, কি হয়ে যাচ্ছে তোমরা একটু দেখো, তারপর পাঠাই দিল। চলে আসলাম ওখান থেকে। ঢাকা মেডিকেলে মানুষ গিস গিস করে, সেই মেডিকেলে যখন নিয়ে গেলাম, সে মেডিকেলে তো একটা খুব একদম লোক ছিল না, কোনো ডাক্তার ইমার্জেন্সিতে ছিল না, ভিতরে ছিল না, একদম ভিতরে আমি দৌড়ে গেলাম। আমার হাজবেন্ড ওইখানে, আমরা গিয়ে একটা নিজেরাই ট্রলি টেনে এনে ওকে উঠালো, না অ্যাম্বুলেন্সের ট্রলি সহ নামাই দিল, দিয়ে মনে হয় জানি না, ঠিক মনে নাই, ওই ডাক্তার এখন ঢুকালো, ওকে ধরে আনলাম, জোরে টেনে আনছি আমি, আসে না, একজন লোক বসা। তো এসে দেখে না, দূর থেকে এরকম করে একটু তাকাইয়া বললো যে উনি তো অনেক আগে মারা গেছেন, তো ওনাকে তখন এখানে কিছু করা যাবে না। তখন আমি স্টেতোতে ধরে টান দিয়ে বলছি স্টেতো লাগাই বুক দেখ, আমার ছেলের প্রাণ আছে। তখন বলছে এটা, তখন আমি বলছি আমার হাজবেন্ডকে বললাম যে চলো সিএমএইচ নিয়ে, আমি এখানে হবে না, আমি ইমনকে ডাকবো না, আমি সিএমএইচ নিয়ে যাবো। তখন ওই ভদ্রলোক বললেন আপনি তখন নিতে পারবেন না, ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে। তখন আমার হাজবেন্ড হতভম্ব হয়ে ওর দিকে তাকাই রয়েছে, যে বললো কি করতে হবে এখন, ম্যাজিস্ট্রেটের পাবো কোথায়? আমি বললাম উনি নিজেই তো ম্যাজিস্ট্রেট, বললো ওনাটাই হবে না। তখন উনি কিছু না বলে ওখানে আমাকে রেখে উনি দৌড়ে বের হয়ে গেলেন, মনে হয় কোনো কলিগ বা কোনো ম্যাজিস্ট্রেটের কাছে উনি দৌড়লেন। আমি ওখানে রইলাম, ওখান থেকে টেলে ওরা বের করে দিল বারান্দায়, মেডিকেলে ঢুকলেই যে বড় জায়গাটা খালি ওই জায়গাটায়। তখন আমি দৌড়ে গিয়ে আবার বললাম একটা চাদর দাও আমার বাচ্চাটা, খালি একটা হাফ প্যান্ট পরা, একটা গেঞ্জি পরা। তো একটা বললো যে এখন কাপড় দেওয়া যাবে না, দিল না, আমার খুব রুড ব্যবহার করলো, গেল। তারপরে আমার ছেলে ছিল ছোটটা, এরপরে দেখলাম ও নাই, আমার ছেলেটাও নাই। আমি তখন একা, আমি কিছু বুঝতে পারছি না আমি কি করবো, আমি কাঁদছি আর ইমনকে আমার শরীর দিয়ে ঢাকতেছি। আর তখন প্যান্টের মধ্যে হাত ঢুকাই দেখলাম যে আমার ছেলে কি কোনো পেশাব পায়খানা করছে, মুখটা আবার হাতাই দেখতেছি, কপালটা হাঁটাচ্ছি, আমি মুখ দিচ্ছি, কতক্ষণ পরে চুমা দিচ্ছি, আমি গা দিয়ে আমার ঢাকছি, কেউ না। এরকম প্রায় ঘন্টা দুয়েক আমি এরকম রইলাম অশান্তি, কখনো স্ট্রেচারের নিচে আমি বসে যাই, কখনো দাঁড়াই আবার তাকে ধরি, কেউ নাই আমার আশেপাশে। মেডিকেলে কিন্তু লোকও নাই তেমন, কিন্তু আমার মেডিকেলের যে দিয়ে গেল অ্যাম্বুলেন্স তো পয়সাও নিল না। পলি ফ্যামিলি থেকে কি ফ্রি সার্ভিস দেয় জানি না আমি, তাহলে কেউ পয়সা দিয়ে ওখানে খাড়া করে রেখেছিল রেডি? এগুলো প্রশ্ন আমি বহুবার করেছি। ইন দ্য মিন টাইম মনে হলো যে 1:30-2টার দিকে 20-25টা ছেলে, বড় বড়, মনে করো 25-এর উপরে বয়স, 25-এর মতো এরকম,
আমি তো ওখানে ওর উপরে হুমড়ি খেয়ে শুয়েছিলাম। তো হঠাৎ এসে ঘিরে ফেলছে। "আন্টি, আন্টি, আন্টি উনাকে তো ইয়ে করতে হবে, পোস্টমর্টম করতে হবে নিয়ে যেতে।" আমি বলছি, "না এখন পোস্টমর্টম করবে না। আমি নিয়ে যাবো আমার ছেলেকে ইএসএমএস।" শুনলেন? ওরা ট্রলিটা চালাইয়া নেয় নাই। একটুখানি টেনে নিয়ে ওরা কাঁধে নিয়ে নিচ্ছে সবাই মিলে। তখন আমার কিছু করার ছিল না। হতভম্ব হয়ে আমি পিছে, পিছে আমিও দৌড়ালাম। দৌড়াতে, দৌড়াতে দেখলাম একটা বারান্দা, লম্বা একটা বারান্দা পার হয়ে, আমি তো চিনি না ওই জায়গা। রাইট সাইড অনেক দূর গিয়ে রাইট সাইডের দিকে একটা স্টিলের গেট খুললো। খুলে আমাকে ট্রলি সহ ঢুকাই দিয়ে ওখানে বাড়ির দিকে তালা দিয়ে ওরা চলে গেল। এবং তখন দেখলাম সামনে গ্রিলের সামনে একটা মাঠ। মাঠে কতগুলি লোক, বাইরের লোক আসছে ঢুকছে। ওরা কাঁদতেছে আর বলতেছে, "মাগো আপনি পোস্টমর্টম করান তাইলে বিচার পাইবেন। বাইরে মেরে ফেলাইছে।" তো ওরা চিল্লাইতেছে, কাঁদতেছে। আমি কিন্তু কিচ্ছু বলতে পারতেছি না। আমি ভয় পাচ্ছি যে আমার ছেলেকে না কেড়ে নিয়ে যায়, আমাকে না এখন মেরে ফেলে। তাহলে তো আমি কিছু করতে পারব না। আমার এটাই মনে হচ্ছে। আমার হাসব্যান্ড নাই। আমার ছোট ছেলে কোথায় আমি জানি না। তখন এই অবস্থায় ছিলাম। তারপর ওখান থেকে খুলেও পরে বলছে সারান দৌড়াইছে পিছে, পিছে ট্রলি সহ নিয়ে তারা পোস্টমর্টম রুমে ঢুকাই দিল। আমার হাসব্যান্ড ওখানে এসে তার হাত থেকে ঘড়ি, একটা আংটি ছিল, ওগুলো বলল খুলতে হবে। গলার চেইন ছিল। আশ্চর্য! তাকে সাজাইছে এমনভাবে, বরযাত্রী সাজাইছে, হ্যাঁ? গলার মধ্যে তার বড় চেইনটা গলায়, তার ১-১.৫ লাখ টাকার ঘড়িটা পরনে, চুড়ি হাতে, তারপরে আংটি-টাংটি সব রয়ে গেছে, খালি জানটা নাই। আপনি মামলার যে মামলার অভিযোগে বলা হয় বেশ কয়েকটা নাম উল্লেখ করা হয়েছে। সালমান শাহর যে সাবেক স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, এই নাম সহ বেশ কিছু নাম উল্লেখ করা হয়েছে। আপনি যেটা শুরু থেকে বলে আসছিলেন, আজকেও যেটা বললেন যে একটা চক্র, পুরো একটা চক্র, একটা প্রক্রিয়া মেইনটেইন করে সালমান শাহকে হত্যা করা হয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে গ্রুপটা, এই গ্রুপের সঙ্গে কি সালমান শাহর কোন দ্বন্দ্ব ছিল? কি দ্বন্দ্ব ছিল? আপনি কতটুকু জেনেছেন? কেন হত্যা করা হলো তাকে আসলে? আপনার কি আমি মনে তো হয়? জানি না, দ্বন্দ্ব তো শুরু থেকেই। তার নিজের যে এখন যে সুনাম হচ্ছে, সেই সুনাম সুখ্যাতি, নিজের সরলতা সব মিলে এটা দ্বন্দ্ব। আর এটা হলো ১ম ছবি, ৪ টা ছবির যারা চুক্তিবদ্ধ করেছিলেন, একটা করার পরে করেন নাই। সুহান, আ আনন্দ ফিল্মস গ্রুপ, সিরাজুল হক সাহেব এবং সুকুমার রঞ্জন। এরা তার বিপক্ষে চলে গেল। সেই সঙ্গে তারা ওই ছবি চলাকালীন সময় আজিজ মোহাম্মদ ভাই উনি আরো ৫ বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করে করতে চাইলেন। তো উনি বিগ বাজেটের একজন প্রযোজক ছিলেন তখন। তো সালমান শাহ এটা করতে চাইল না। সে অস্বীকার করল যে, "আমি ৫ বছরের জন্য কারো ছবিতে আমি চুক্তিবদ্ধ হব না। আমি স্বাধীনভাবে আমি কাজ করতে চাই।" এখান থেকে শত্রুতার শুরু এবং ধাপে, ধাপে সে যখন নাম করছে, একচেটিয়াই সে করে যাচ্ছে। এখান থেকেই শুরু এবং ছোটখাটো, ছোটখাটো করে তেজগাঁওতে অ্যাটাক করলো। বিভিন্ন জায়গায় অ্যাটাক করলো। একবার সামিরার বাসায়, ওকে ওর বাসায় গেছিল কি কারণে, বেড়াইতে গেছে ২ জন। ওখানে গেটে তাকে চাকু মারা হইলো। ১০-১১ টা ছেলে তাকে অ্যাটাক করলো। সামিরার বাবা আবার ডেকে এনে যেখানে থানায় জানাবার কথা, না জানিয়ে জোর করে উনি মিটমাট করে দিল। এটাও কিন্তু সালমান শাহ জানিয়েছিল। সালমান শাহ তো অনেকবার আপনার সাংবাদিক সম্মেলন করে বলছে যে, "আমার নিরাপত্তা নাই।" বহুবার সে বলেছে। পিস্তলের লাইসেন্স করতে গিয়ে এটা বলেছে। অনেক কিছু বলেছে সে। আপনি বলছিলেন যে এই চলচ্চিত্র না করা বা একসঙ্গে অনেক বছরের চুক্তি না হওয়ার কারণে হয়তো সেখান থেকে সূত্রপাতের ঘটনাটা। এই এটা তো ছিল প্রযোজক এবং নায়কের মধ্যে একটা ব্যাপার। সেখানে সালমান শাহর যে সাবেক স্ত্রী সামিরা হক কিভাবে তাদের সঙ্গে ইনভলভ হয়ে এটার সঙ্গে যুক্ত হলেন, এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলেন বলে আপনি মনে করছেন? এবং সামিরার সঙ্গে সালমান শাহর এই দাম্পত্য জীবনটা কেমন ছিল? আপনি তো কাছ থেকে দেখেছেন। তাদের দাম্পত্য জীবন আ ১ম দিন থেকেই ভালো ছিল না। ১ম যেদিন আমার বাসায় আনি, পরের দিন সকাল থেকেই দেখতাম ভালো গল্প করছি, ই করছি, সবই ঠিক আছে। ফাট করে লেগে যেত। ফটাফট লেগে যেত। লাগলেই সে মা-বাপ তুলে গালি দিত। আমার সাথে বা আমার বাসায় আমার ছোট ছেলের সাথে বা আমাদের পারিবারিক যে ঝগড়া বলে, এই ধরনের কিছু হয় নাই। কোনদিন না। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমাকে অনেক অপবাদ দেওয়া হচ্ছে। এই দেবী নামে এক মহিলা বারবার বলছে আমি তাকে মেরেছি। সামিরার এখনকার অ্যাটিটিউড কি বলে না? তখন কি মারা সম্ভব ছিল? বা দরকার ছিল? আমাদের সেরকম পরিবেশ হয়নি। একটা মেয়ে নতুন আসছে, আমরা চাইছি একটা মেয়ে পেয়েছি। মনে, মনে আমি কিন্তু আনন্দিতই ছিলাম। আমি চেষ্টা করতাম। সালমান যখন শুটিং এ যেত, আমি ওকে এটা ওটা খাইতাম। ২ জনে নাস্তা খেতাম, গল্প করতাম, অনেক কিছু করত, গোসল করত, ঘুরে বেড়াইতো। সালমান শাহ যখন আসতো ৫ টার পরে, তখন পরিবেশ অন্যরকম। ইমনের সাথে কি নিয়ে যেন ওর লেগে যেত রুমের মধ্যে। তারপর ঝগড়াঝাটি, কান্নাকাটি, হয়তো ইমন কোন সময় বের হয়ে যেত। না কোন সময় আমরা জিজ্ঞেস করতাম যে, "কি হইছে?" তখন কিন্তু আমার উপর ক্ষেপে যেত। তখন ইমন বলত, "আম্মা তুমি যাও।" আমরা বাড়ি থেকে খুব টর্চার হইতাম বা ঘরের রুমের বাইরের থেকে। তারপর তো ৮ মাস ছিল আমার সাথে। আমি ভাবতাম যে এগুলির মধ্যে ওর মার সাথে যোগাযোগ ছিল না। মোটামুটি ভালো ছিল। সে কিন্তু বলছিল যে, "আমার মার কোমরে তাবিজ আছে। আমার মার সামনে গেলে আমি কিচ্ছু বলতে পারব না।" এবং তারা জিন চালান দিছিল। ও বাসায় অনেক অত্যাচারিত হইছে ইমন ওই জিনের জন্য। তারপরে আরেকজন ওই ফিল্মেরই কেউ একজন ইমনকে বলছিল যে, "ওরা দিন কি করে, ওরা পরীক্ষা করবে।" ইমন এসে আমাকে বলল বলে আমার বাসায় করছিল, সামিরা ছিল। আমার বাসায় আমার বেডরুমে তারা বসলো, জিন চালান করে ওই ভদ্রলোক জিন আনলো। ওরা এসে সালাম-টালাম দিল, আমাদের সব কথা বলল এবং সামিরা শুনছে কিন্তু এটা। সে বলছে যে ওই জিনরাই বলে গেছে যে সামিরার মা আমাদের ইমনের উপর এরকম করছে। তো ইমন আমাকে বোন ডাকলো বলে, "আপনি আমার বড় বোন, ইমন আমার ভাগনা। মামা কি বলো? তোমাকে আমরা সাহায্য করব। আমরা তোমার বিরুদ্ধে যাব না। তুমি অনেক ভালো ছেলে।" কতগুলো সূরা শিখাই দিল, ওগুলো পড়তো আর করতো। আর সামিরার কথা বল, সামিরা কিন্তু রুমে আসে নাই ভয়ে। বাইরে ছিল। পরে সামিরা বলছে যে, "আমার মার কোমরে অনেকগুলো তাবিজ আছে। যার কারণে আমার বাবা আমরা কেউই তার সামনে কথা বলতে পারি না।" এরপরে যখন ২-৪ দিন পরে সামিরাদের ঘরে ওরা ঝগড়া করত, একটা কালাম মিথ্যা বলছি না, আল্লাহর কসম খেয়ে বলছি আমি।
ওই রুমের মধ্যে কতগুলো ওয়াল লাইট ছিল, শেড লাইট লাগানো, ফলস আর কি, সুন্দর লাইট জ্বলতো। ঘুমাবার সময় ওগুলো জ্বালাতো কম পাওয়ারের। তো ঘুমাবার সময় যখন ঝগড়া হইতো, একদিন ওই যিনি লাইটটা খুলে, কারেন্ট সহ লাইটটা খুলে উপরে ওদের দুজনের উপরে ঢিল মারিয়ে ফেলাইছে। তখন লাফ দিয়ে উঠে চিৎকার করে ইমন দরজা খুলছে বলে মা মা মা, তো এই করছে এরকম। পরে আরেকদিন তারা ডাকলো, তখন বললো যে ওখানে শুয়ে শুয়ে আমার ভাগিনাকে ই করে, অত্যাচার করে, এরকম করলে আজকে তো লাইট মারছি, আমরা ওকে শেষ করে দিব। তো এরকম, তো আমি তখন ওরা যখন ওই ভদ্রলোক কে জানি চিনতাম না, ইমনের ফিল্মের কেউ একজনকে আনছিল, চাইল টাইল দিয়ে এরকম আনলো এগুলো এনে। তখন ওরা অনেক কিছু বলছিল যে তোমাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, চলতেছে এরকম। তো সামিরা স্বীকার করছে এটা, যে তারা জিন চালান দিয়েছিল। ইটকাটনের বাসায় ওরা থাকতো, ওই রুমের ড্রয়িং রুমের একটা কর্নার আছে ছোট, সুন্দর করে গালিচা পাতা ছিল, নিচে ইমন বসতো খুব শখের, ওইখানে ওরা থাকতো। তো ইমন পরের দিকে ঘরে ঢুকে ইমন সালাম দিত। আমি হ্যাঁ একটু হ্যাঁ, স্পেসিফিক শুনতে চাচ্ছিলাম যে এই যে অভিযোগ যাদের নামে করা হয়েছে মামলাতে, আজিজ মোহাম্মদ ভাই, ওনার সাবেক স্ত্রী সামিরা, বাহাই হচ্ছে খলনায়ক দেখলাম বাহাই, হ্যাঁ বাহাই, তো ওনারা হত্যাটা করেছেন এরকম অভিযোগ করা হয়েছে। কি কারণে, ঠিক কোন কারণে, বা সামিরা এখানে কেন জড়িত হলো ওই গ্রুপটার সঙ্গে, সামিরা বা যখন চিত্রনায়ক যখন ডন হ্যাঁ, ডন কেন এফডিসিতে জড়িত হলো? এফডিসিতে আসলে বউকে নেওয়াটাই ভুল হয়েছে তার। আর তার নেওয়ার আচ্ছা, কোনো ইয়ে নাই। সে তো যেত। যেতে চাই, নিতে হতো। তো যেত। অনেক সময় পরে যেত, কোনো সময় সঙ্গে যেত। এরকম করতো। তো ওখানে যাওয়ার পরে স্বাভাবিক পরিচিত হয়ে গেছে, প্রোডিউসারদের ইয়ে থেকে সবার সাথে পরিচিত। সে হ্যান্ডেল করতেছে, কথা বলতেছে ওখানে, কথাবার্তা এগুলি কাগজ হ্যান্ডেলিং করতো, কথা বলতো। এমন দেখছি ফাইলে তার নোটে তার নিজের হাতেরই লেখা নিয়ে করেছে। কাপড়-চোপড় আমি দেখে দিতাম। বলতাম এই সেটের সাথে এটা এনে আমাকে স্ক্রিপ্ট পড়ে শোনাইতো। তারপর বলতো যে আমরা আগেই বলেছিলাম যে কাপড়-চোপড় আপনারা দিবেন না। কারণ জকজকা মগমগা ফিল্মি কাপড় আমরা পরাবো না। ফিল্ম মানে হলো মানুষের পাবলিক বা সাধারণ মানুষের জীবন। কাপড়-চোপড় আমরা সেট করে দিব। ঠিক সেভাবেই করতাম। যাই হোক, স্বামীরাকে সম্ভবত জানি না কোনো ইয়ে হয়েছে কোনো একটা অনুষ্ঠানে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে আমি পেপারেও পড়েছি। পরে ওকে জিজ্ঞেস করেছিলাম। সে বলছে যা শুনছো তাই ঠিক। তা আমি বলছিলাম, বাবা এরা তো ভালো মানুষ না রে বাপ, তোর জীবন নষ্ট করে ফেলবে। বলছে আম্মা তুমি এত আল্লাহওয়ালা মানুষ, তুমি এগুলো কি বলো? আল্লাহ আছেন না? তোমার ছেলেরও হাত ছোট না। তোমার ছেলের সাথে দেশ আছে। হ্যাঁ, এখন প্রমাণ হচ্ছে দেশ আছে। কিন্তু সেই সময় আমরা কেউ ছিলাম না। তো সেই সূত্র থেকেই ইমনের সাথে গন্ডগোল, এবং ওই ভদ্রলোক নাকি ওই সোনারগাঁতেই বলছিলেন যে তোমারা ইয়ে খতম হো গিয়া। তো মানে জীবন শেষ, তোমাকে শেষ করে দিব। এই শেষ, এই তো শেষ। আমি একটু আপনার কাছে এরকমটা জানতে চাইবো। আপনার ভাই সালমান শাহর যিনি মামা, তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে সালমান শাহ একটা পর্যায়ে গিয়ে ওনার যে প্রাক্তন স্ত্রী সামিরা হককে ডিভোর্স করতে চেয়েছিলেন, এবং সেটা সামিরা হক জানতে পারেন, এবং এই হত্যাকাণ্ডের কারণ সেটাও একটা কারণ হতে পারে। আপনি কি এটা তো বলবেন এটা এটা? তো এই মুহূর্তেরটা। কিন্তু তার আগে প্ল্যানই হয়ে গেছে। আমরা যতটা এখন জানতে পারছি, বের করছি। এর আগে তো প্ল্যান হয়ে ওই রাতে মারা হবে ৫ তারিখে লোকজন ওই বিল্ডিং এ আজিজ মোহাম্মদ ভাইয়ের অনেক ফ্ল্যাটে লোক ছিল। অনেক ফ্ল্যাটে লোক ছিল। সামিরাজি বের হয়ে গেল। আপনারা বের করেন ওই স্মৃতি ভাবি না কি বলল সেদিন। ওর ঘরে সবাই লোক ছিল ওখানে, তাদের অনেক লোক ছিল ওখানে। ইয়াসমিন নামে এক মহিলা নিচে থাকতো। নিতা নামে আরেক মহিলা ছিল। এগুলো আজিজ মোহাম্মদ ভাইয়ের লোক। অনেক ফ্ল্যাট ছিল ওখানে। আমাদের যে ওই যে নাটকের একজন কি নাম কি নামটা মনে আসতেছে না। নাটকের আচ্ছা, বাকের ভাই কি নাম আসাদুজ্জামান নূর ওই বিল্ডিং জি, এ জি, জি। থাকতেন। এরা সব তো ওই ধরনের লোকের সাথে নিয়ে এরা ওইখানেই থাকতেন কোনোদিন। ওরা তো শিল্পী হিসাবে আমাদেরও চিনতো, তারা কোনোদিন কিন্তু আমাদের খোঁজ খবরও করে নাই, বা আমার ছেলে থাকে সেই হিসাবে দিয়ে করেন নাই। ওনার অনেকেই ছিল ওখানে। তো অনেক রকম একটা ড্যান কাজ করছে, যেটা আমার ছেলে বুঝতো না। ও খুব সরল মানুষ ছিল, সে বুঝতো না। তো দিদি একটা দিন এক জিনিস আমি আজকে একজন মৃত মানুষ সম্বন্ধে বলছি, আমি তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই, এবং আল্লাহ তাকে বেশ নসিব করুক। সে অনেক কষ্ট করে গেছে মেয়েটা। আমি কোনোদিন তাকে জিজ্ঞেস করি নাই। আগে আমার বোনের বান্ধবী ছিল, মরার পরে যতদিনই দেখা হতো খালি বলতো আপু আপা তুমি না কোনো কিছু বলিও না, তোমাকে মেরে ফেলবে, আগে বলতো। তো যখন অসুস্থ সে যে ইয়েতে কি যেন হসপিটাল গুলশানে, ওইটাতে আমি আমি দেখতে গেছি। আমি দেখতে গেছি, পরে খুশি হয়ে গেছে ভীষণ। এবং খুশি হয়ে আমাকে বলছে তুমি মল্লিকের ভাত খাওয়াইতে, আমি তোমার হাতে পোলাও চালের ভাত আর মুরগির তরকারি খেতে চাই। আমি পরের দিনই রান্না করে নিচ্ছি, আবার কেক খেতে চাইছি। আমি ওখান থেকে কেক কিনে এনে কেক খাওয়াইছি। তো আমার হঠাৎ করে মনে পড়ছে আমি ওই উদ্দেশ্যেই কিন্তু গেছিলাম, যে দিদি তো চলে যাবে, আমার ছেলেও চলে গেছে। তো আমি কথায় কথায় আমি দিদিকে বললাম যে দিদি আমাকে খুব আদর করছে। ওই সময় আমার সাথে একটা লোক আপনি ছিল, আপনি আপনি সম্ভবত চিত্রনায়িকা দিদির কথা দিদি, বলছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। তো আমার সাথে একটা ছেলে ছিল সালমান শাহ ভক্ত। আমি প্রয়োজনে সে আসছে, আমি আমি টেক করি নাই, রেকর্ড করতে চাইছিলাম। পরে ভাবলাম যে না, এটা অন্যায় হবে, একজন মারা যাচ্ছে। আমার প্রথম মানে মনে হয়েছিল যে ইমন সম্বন্ধে কিছু জিজ্ঞেস করি, ও তো চলে যাচ্ছে। তখন আমি বলছিলাম দিদি ইমনকে কি মনে পড়ে তোমার? তো চোখ বন্ধ হতো, বলতেছে হ্যাঁ হ্যাঁ মনে পড়বে না কেন, খুব মনে পড়ে। ওর সাথে আমার এখন দেখা হবে বলে একটা ইলিউশনের মতন হয়ে গেল। আর কিছু বলছে না। অনেকক্ষণ পরে বললো, শোনো আপা, তোমরা কেউ দেখবে না ইমনকে, এখন আমি সবার আগে দেখবো। আর তুমি না চুপ থাকবে। তখন ওই আঙুলটা তুললো, একটু তুলে বললো চুপ চুপ। আমি বলছি, কেন? বললো ওই লোকটাকে গুলি করে মারা উচিত। তা আমি বললাম কোন লোকটা? বলে তুমি বুঝবে। তুমি কিন্তু আবার কিচ্ছু বলো না, তোমাকে মেরে ফেলবে বলে ঘুমাই গেল। এই কথা কি আমি ভুলতে পারি? আমি একজন মৃত্যু করতে যাচ্ছে মানুষকে, ও 2 দিন পরেই মারা গেছে সে।
আবার ওই স্বামী ইয়েরে শাবনূরকে নিয়ে একটা কথা মিথ্যা কথা বলে যে শাবনূর প্রেগনেন্ট হয়ে গেছিল। প্রেগনেন্ট হয়েছিল কিনা তা জানি না। আমার ছেলের কোনো কি নাই, ওর মধ্যে সম্পৃক্ততা নাই। ও গেছে আগে মেকআপের জন্য যাচ্ছে, শাবনূরও বলছে আমাকে যে ফোনে আন্টি আমি ব্যাংকক যাচ্ছি। পরে সালমান গেল, আমাকেও বলে গেছে ব্যাংকক কিছু বলে নাই, কিন্তু কারণ বলে নাই যে কাউকে সে বলে নাই। এটার কারণ ছিল কি, আমাকে শুধু বললো আমার একটা জরুরি কাজে যাচ্ছি, আমার তোমার দোয়া খুব প্রয়োজন, তুমি দোয়া করো। সম্মানিত দর্শক, এই যে সালমান শাহর মায়ের কথাগুলো শুনেছেন, কথাগুলো আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একজন মায়ের বুক যেভাবে খালি করেছে, সম্মানিত দর্শক, আমরা চাই সেই খুনিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।